নীলার্ক, তোমার না সবকিছুতে বড্ড বাড়াবাড়ি। কি দরকার ছিল এই বাহাদুরিটা দেখানোর? আরে ঈশা ম্যাডাম, এত ভয় পেলে চলবে? জীবনে একটু অ্যাডভেঞ্চার না থাকলে কি জমে? তোমার সাথে বিয়ে হওয়ার পর এমন আজগুবি অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে হতে না আমি এখন ক্লান্ত। মুখে যতই বলো, কিন্তু আমি জানি এই 3টে বছর আমি তোমার সাথে ছিলাম বলেই তোমার জীবনটা এত রঙিন। নিজের মুখের কথা আমার মুখে বসিয়ে দিলে আমারই বা কি করার থাকতে পারে? কিন্তু তুমি যতই বলো, তোমার এই রাস্তাটা নেওয়া মোটেই উচিত হয়নি। ফোনে নেটওয়ার্ক নেই, কোনো গাড়ি ঘোড়া জনবসতি কিচ্ছু নেই। একটা লম্বা হাইওয়ে আর তার দুপাশে সারি দিয়ে বড় বড় গাছ। বিশেষত এতটা পথ চলে এলাম, মানুষজন তো দূরে থাক, একটা কুকুর বেড়ালে দেখা অব্দি পেলাম না। এতটা পথ যখন অসুবিধা হয়নি, এর বড় কোনো অসুবিধা হবে না। দেখবে চোখে নিমেষে বাড়ি চলে গেছো। তারপর বাড়ি গিয়ে তোমার বোনকে ফোন করে অভিজ্ঞতার সম্পর্কে এই কি হলো এটা? আরে আরে এইভাবে তেরে আসার কি আছে? আমি দেখছি। আর গানটা বন্ধ করো তো, অসহ্য। রেডিওটা বন্ধ করে গাড়ি থেকে নামে নীলার্ক। গাড়ির বোনেটটা খুলে পরীক্ষা করতে শুরু করে। অন্যদিকে গাড়ির ভিতরে বসে থাকা উৎকণ্ঠ ঈশা বলে ওঠে, কি হলো, কিছু বুঝতে পারলে? মনে হয় জল দিতে হবে। এটাই হওয়ার দরকার ছিল। এবার 16 কলা পূর্ণ হলো। মেঘ নেই, ঝড় নেই, তারা ভর্তি চাঁদ আকাশে, বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। না, খাওয়াও গাড়িতে জল। ঝমঝমিয়ে যা বৃষ্টি নেমেছে, তাতে তোমার গাড়ির তৃষ্ণা কেন, ডুবে মরে যেতেও পারে। আরে তুমি আবার গাড়ি থেকে নামলে কেন? তোমার অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে এলাম। মানে কি অদ্ভুত কথা! কি বলবো বলো তাহলে? এত বড় ছাতা দেখার পরেও যদি কেউ এমন একটা প্রশ্ন করে, তাকে ঠিক এই উত্তরটাই দেওয়া উচিত। এসো চুপচাপ গাড়ির ভেতর, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে না। এবার বলো তো, তোমার পরের পরিকল্পনাটা ঠিক কি? মনে হচ্ছে গাড়িতেই রাত কাটাতে হবে। তোমার বিষয়টা মজার মনে হলেও আমার কিন্তু একটুও হাসি পাচ্ছে না নীলার্ক। আমি প্রথম থেকে বলেছিলাম জায়গাটা সুবিধের নয়। কিন্তু এখন করারই বা কি আছে? গাড়িতে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। আর এই বৃষ্টিতে দাঁড়িয়ে কি সমস্যা হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, সেটা দেখাও সম্ভব না। তাই বলছি এই গাড়িতে বসেই রাতটা কাটিয়ে দিই। মজা করো না নীলার্ক, এখন বাজে রাত 12টা। সারা রাত এখানে বসে থাকা মানে নিজেদের বিপদ নিজে ডেকে আনা। রাত দুপুরে কোনো সমস্যা হলে আমরা কোনো রকম কোনো সাহায্য পাবো না। আমাদের গাড়িতেও কিন্তু ব্যবসার অনেক টাকার জিনিস আছে। বুঝতে তো সবই পাচ্ছি, কিন্তু এখন কি করা যায়? আচ্ছা শোনো, একটা কাজ করা যায়। তুমি গাড়িতে বসো, গাড়িটা ভেতর থেকে লক করে দাও। আমি ছাতা নিয়ে একটু সামনের দিকে যাচ্ছি, যদি কোনো শেল্টার পাওয়া যায়। কোনো প্রশ্নই ওঠে না, আমি একা গাড়িতে বসতে পারবো না, ভয় মরে যাব। আমিও তোমার সাথে যাব। বোকামি করো না। তুমি তো বললে গাড়িতে আমাদের অনেক দামি জিনিস আছে। এই নিঝুম রাস্তায় গাড়ি একা রাখাটা কি ঠিক হবে? তোমাকে আগেই বলেছিলাম এই রুটটা না নিতে। একটা কথা যদি শুনো আমার। আরে আমি তো বুঝতে পারিনি যে আমাদের গাড়ি মাঝ রাস্তায় অসুস্থ হয়ে যাবে। তুমি আমাকে একটা মিনিট দাও, আমি আসছি। যাতে এই রাতটা অন্তত নিশ্চিন্তে কেটে যায়, সেই ব্যবস্থাটা করতে হবে তো। ঈশা মন থেকে রাজি না থাকলেও তার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। এদিকে ছাতা মাথায় নীলার্ক নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে একটা আশ্রয়ের খোঁজে। এই জন্য না আমার নীলার্ককে একদম ভালো লাগে না। কতক্ষণ হয়ে গেল কোনো আসার নাম নেই। আর এদিকে আমার ফোনটা তো টাওয়ার নেই। কে 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 ওখানে? ঈশা
গাড়ির বোনেটের সামনে থেকে কাউকে সরে যেতে দেখে। নীলার্ক, তুমি না? নীলার্ক, ভয় পেয়ে গেছো? একদম জঘন্য জঘন্য একটা মানুষ তুমি। গাড়ির দরজাটা খোলো, ভেতর থেকে লক আছে তো। বাইরেই দাঁড়িয়ে থাকো তুমি। এই ঈশা প্লিজ, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হচ্ছে, ছাতা উড়িয়ে নিয়ে চলে যাবে তো। কিছু ব্যবস্থা করতে পারলে? তোমার ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে একটু দূরে হেঁটে গেলেই একটা ছোট হোটেলের মতো আছে, ওখানেই আজকে রাতটার ব্যবস্থা করতে হবে। রুম না পেলেও অন্তত পক্ষে রিসেপশনে বসে আজকে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। অতঃপর ঈশা নীলার্ক ছাতা মাথায় গাড়ি লক করে সামনের এক অজানা পথের উদ্দেশ্যে পা বাড়ায়। এই শোনো নীলার্ক, তুমি না প্লিজ আমাকে আর ভয় দেখিও না তো। আরে বাবা, একটা ছোট আওয়াজে তুমি এতটা ভয় পেয়ে যাবে সেটা তো আগে বুঝিনি। আবার বাজে কথা বলছো। শুধু আওয়াজ হলে আমি ভয় পেতাম না। তুমি গাড়ির বোনেটের সামনে লুকিয়েছিলে না? আমি আবার সামনের দিকে কখন গেলাম? কি বলছো? আর সামনের দিক থেকে আমি এলে তুমি টের পেতে না? কিন্তু আমি তো স্পষ্ট কাউকে যেন একটা দেখলাম। বর্ষার রাতে এমন ভ্রম হয়। এবার চলো আমার সাথে, সাবধানে আসো, রাস্তা পিছল। মিনিট দুয়েক হাঁটার পর বড় গাছ আর ঘাস জঙ্গল পেরিয়ে ঈশা নীলার্ক একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটাকে হোটেল না বললেও ভগ্নপ্রায় হোটেল বলা যেতে পারে। বাইরের দেওয়ালটার সিমেন্ট জোটে ইটগুলো দাঁত বের করে দাঁড়িয়ে আছে, যেন একটা রাক্ষস। ঈশা নীলার্ক মনে কিছুটা আশা নিয়েই এই হোটেলের ভিতরে প্রবেশ করে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই মনে হয় না? স্বাভাবিক, ফোনের ফ্ল্যাশ লাইটে চাইলে এখানে দাঁড়াও, আমি দেখছি কেউ যদি থাকে। দাদা, এই যে দাদা, শুনছেন? কেউ আছেন? এটা তোমার রিসেপশন? একটা ভাঙা বেঞ্চ আছে শুধু, আর কোনো লোকজনও তো নেই। কারো দেখা না পেলে এই ভাঙা বেঞ্চি ভরসা ঈশা দেবী? কাউকে খুঁজছেন? নির্জন নিরিবিলি স্থানে নিজেদের কণ্ঠস্বর ছাড়া অন্য এক অপরিচিত কণ্ঠস্বরে ঈশা নীলার্ককে কয়েক মুহূর্তের জন্য হলেও বেশ শিহরিত করে তোলে। সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে ঈশার দুর্বল চিত্তে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। লোকটির চোখে চশমা, কিন্তু ডান দিকের চোখের চশমায় কাপড় লাগানো। এক চোখ ঢাকা জীর্ণকায় শ্যামলা বর্ণের মাঝবয়সী লোকটি ঈশা নীলার্ককে তাক লাগিয়ে বলে ওঠে, ও, আপনারা এসে গেছেন? এসে গেছেন মানে? আপনি কি জানতেন নাকি যে আমরা আজকে আসবো? আমি আর কে যে সব জানবো? আমি একজন তুচ্ছ মানুষ। আচ্ছা যাকে, আজকে রাতটা থাকার জন্য একটা ঘর। এই যে সামনের ঘরটা, এটা পরিষ্কার, এখানে থাকতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা ঈশা, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গাড়িটার কিছু একটা ব্যবস্থা করে আসছি। কিন্তু এই ঝড় জলের রাতে একা অন্ধকারে? আপনার গাড়ির কিছু হবে না স্যার। কাল সকাল 10টার আগে কোনো মেকানিক পাবেন না। তবে এই বর্ষা বাদলের দিনে কেই বা আপনার গাড়ির ক্ষতি করবে? যেখানে কুকুর বিড়ালও রাস্তায় বেরোচ্ছে না। আপনি কি করে জানলেন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, মেকানিক লাগবে? সে তো একটু বুদ্ধি থাকলেই বোঝা যাবে স্যার। গাড়ি খারাপ না হলে আপনারা
এই ছোট্ট হোটেলে আসতেন কি? নীলার্ক, চাবিটা নিয়ে ঘরে এসো। হুম, চাবিটা দিন। এই নিন স্যার। স্যার, এই মোমবাতিটা আপাতত নিয়ে যান। পরে আমি আপনাদের ঘরে আরো খানতিনেক মোমবাতি পাঠিয়ে দিচ্ছি। আসলে শহরের মানুষদের অন্ধকারে থাকার অভ্যাস নেই কি না? ভুল বললেন, শহরের মানুষরা অন্ধকারেই থাকে। আর আপনি আমাদের ব্যাপারে এত কি করে জানলেন বলুন তো, যে আমরা কোথা থেকে আসছি, কি বৃত্তান্ত? আমি এও জানি আপনারা ব্যবসার কাজেই এসেছিলেন এখানে। একটু ঝেড়ে কাশুন তো। আপনাদের সাজ পোশাক দেখে বাচ্চারাও বুঝে যাবে আপনারা শহর থেকে এসেছেন। আর রইল বাকি ব্যবসার কাজ, শহর থেকে সাহেবরা দুটো কারণেই আসে, হয় কোনো আত্মীয়দের বাড়ি, আর না হলে ব্যবসার কাজে। আত্মীয়ের বাড়ি এসে থাকলে এত রাতে তারা আপনাদের এই রাস্তা দিয়ে আসতে বাধা দিতই। কেন, কি আছে এই রাস্তায়? ক্রমশ প্রকাশ্য। তুমি কি আসবে নীল? হ্যাঁ, যাই। নীলার্ক আর কথা না বাড়িয়ে মোমবাতি নিয়ে ঘরে আসে। হোটেলটা ভাঙাচোরা হলে কি হবে, ঘরটা বেশ বড় আর খোলামেলা। একটা বড় খাট, খাটের পাশে বড় একটা জানালা, একটা টেবিল চেয়ারও আছে, আর খাটের উত্তর দিকে রয়েছে একটা কলঘর। এ শোনো, আমি মোমবাতিটা নিয়ে বাথরুমে গেলাম, তুমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেখো, নাহলে ঘরটা অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে। কথাটা বলে নিজের হাত ঘড়ি খুলে টেবিলে রাখতেই ঈশার চোখে এমন কিছু একটা পড়ে যায় যা তার মস্তিষ্কে কিছুক্ষণের জন্য অচল করে দেয়। সে তখনই নীলার্ককে আওয়াজ দেয়, নীল, 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 তাড়াতাড়ি বেরো বাথরুম থেকে। নীল, এই নীল। ঈশার অমন চিৎকারে তড়িঘড়ি করে কলঘর থেকে বেরিয়ে আসে নীলার্ক। কি হয়েছে? চিৎকার করছো কেন? কি হয়েছে? সামথিং ইজ রং উইথ দিস প্লেস। তুমি চলো এখান থেকে, আমরা গাড়িতে গিয়েই বসি। কাম ডাউন, কি হয়েছে সেটা তো বলো। এই যে এই ঘড়িটা, যে ঘড়িটা আমি দীর্ঘ 2 বছর ধরে পরে আসছি। কি হয়েছে তাতে? আরে বাবা, যে ঘড়িটা আমি এখন হাতে পরে আছি, সেই ঘড়ি আমরা আসার আগে এই ঘরের টেবিলে কোথা থেকে এলো? আরে কি অদ্ভুত কথা, মানে সত্যি তুমি এত ছোট ছোট বিষয়ে ভয় পাও? তুমি হাসছো? হাসবো না? আরে ওটা তো অন্য কারোরই হতে পারে, হয়তো আমাদের মতো কেউ শেলটা নিয়েছিল এখানে, সে ভুল করে ফেলে রেখে গেছে। একই ব্র্যান্ডের ঘড়ি অনেকেরই হতে পারে ঈশা। হ্যাঁ, সেটা হতেই পারে, তবে এই দেখো, ঠিক যে জায়গায় আমার ঘড়িটা চির ধরা, টেবিলে পড়ে থাকা ওই ঘড়িটারও একই জায়গায় চির। এটাও তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে? ঈশা ঈশা, বসো, তুমি বসো এখানে। তুমি বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলছো। বাথরুমে গিয়ে মুখে চোখে ঠান্ডা জল দাও, দেখবে আরাম লাগছে। আরে তুমি তো ঘড়িটা দেখছোই না। উফ, আমি তো আছি তোমার সাথে। যাও, আর শোনো, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো। ঈশা বুঝতে পারে নীলার্ককে বুঝিয়ে কোনো লাভ হবে না। নীলার্ক গোঁড়া নাস্তিক, প্রাকৃতিক শক্তি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্বেও সে মানতে নারাজ। মনে চাপা ভয় ও অস্বস্তি নিয়ে ঈশা কলঘরের পথে পা বাড়ায়, কিন্তু কলঘরের সামনে দাঁড়াতেই সে বলে ওঠে, এ কি, এই বাথরুমের জানলার কাঁচটা ভাঙা তো, কাঁচ ছড়িয়ে আছে চারিদিকে,
ওই রিসেপশনের ভদ্রলোকটি যে বললেন সব পরিষ্কার, তাহলে? এত ঝড় বৃষ্টিতে হয়তো গাছের দাপটে ভেঙে গেছে। তুমি একটু সাবধানে কাজ করো। ঈশা কোনো কথা না বাড়িয়ে কল ঘরের ভিতরে ঢুকে যায়। কল খুলে চোখে মুখে জল দেয়, কনকনে ঠান্ডা জল। সারাদিনের সমস্ত দুশ্চিন্তা উদ্বেগ নিমেষে ঈশার চোখ মুখকে উধাও হয়ে যায়। নিজের পরনে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে কল ঘরের দরজা খুলতেই আটকে ওঠে ঈশা। রিসেপশনের সেই ভদ্রলোকটি অন্ধকারে ঘরে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে তার 32 পাটির দাঁত বের করে দাঁড়িয়ে আছে, ঠিক ঈশার সামনেই। নীলার্ক, নীলার্ক, কি হয়েছে, কি হয়েছে? এই তো আমি এখানে। উনি ঘরে এলেন কি করে? কি করে মানে? আমি দরজা খুলে দিয়েছি তো। আরে ওই মোমবাতিটা ছোট হয়ে গেছে, তাই ওনাকে বললাম আরো দুটো মোমবাতি দিয়ে যেতে। মোমবাতি দেওয়া হয়ে গেছে, এবার উনি আসতে পারেন। এই টেবিলটায় রাখলাম দিদিমণি। ইতিমধ্যে এই টেবিলটা আপনার প্রিয় হয়ে গেছে আমি জানি। হাসি, আপনাদের রাত শুভ হোক। ওই পরিচারকের হাসি আর চোখের চাউনিতে যে রহস্য আর অশনি সংকেত লুকিয়েছিল তা ঈশার কাছে অধরাই থেকে যাবে হয়তো। ঈশা ওনার দিক থেকে চোখ সরিয়ে নীলার্ককে বলে ওঠে, নীল, উনি চলে গেলে দরজাটা কিন্তু বন্ধ করে দিও। আচ্ছা, এই যে শুনছেন, আপনার নামটা বেশ কি সেটাই জানা হয়নি। পরিচারক কিছু বলতে যাওয়ার আগেই ঈশা আবার হাত পারে। কি হলোটা কি নীল? আর কতক্ষণ লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, এই যাই। কথাটা বলে পিছন ফিরে তাকালে নীলার্ক দেখে ওই পরিচারক সেখান থেকে চলে গেছে। নীলার্ক আর বেশি কিছু ভাবে না, দরজা ভেতর থেকে আটকে সে ফিরে আসে ঈশার কাছে। লোকটা খুব অদ্ভুত, কিভাবে যেন একটা তাকায়, দেখলে বুকের ভেতরটা কেমন ভয় হুহু করে। একটা রাত তো, চলো ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপরে কাল সকাল, আর আমাদের গাড়ি ঠিক হলেই সোজা কলকাতা। আমরা কাল সকাল অবধি অপেক্ষা করতে পারবো তো? আমি তো আছি তোমার সাথে। নাও, চোখ বন্ধ করো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখবে এক্ষুনি ঘুম এসে যাবে। হলো ঠিক তাই। সারাদিনের ধকল কাটিয়ে ক্লান্ত অবসন্ন শরীরে ঘুমের জগতে পাড়ি দেয় ঈশা আর নীলার্ক। ঈশার ঘুম ভেঙে যায় একটা শব্দে। সে বুঝতে পারে আওয়াজটা কলঘর থেকেই আসছে। তাহলে কি ভাঙা জানলা দিয়ে কেউ তাদের ঘরে প্রবেশ করলো? বিছানায় উঠে বসে ঈশা। সে ধীর পায়ে মোমবাতি নিয়ে এগোতে থাকে কলঘরের দিকে। এক পা করে সামনের দিকে সে যত এগোতে থাকে তার হৃদস্পন্দন তত বেশি, বলা ভালো, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল। ধীর গতিতে এগোতে এগোতে কলঘরের দরজায় হাত লাগাতেই ঈশা টের পায় তার কাঁধে কেউ যেন হাত রেখেছে। কে? তুমি? নীলার্ক, তুমি এখানে? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? নীল, আমি একটা শব্দ পেয়েছি এখান থেকে, এই বাথরুম থেকে। কেউ এই জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে, আমি শিওর। ভিতরে আসার? ঠিক শুনেছো? আচ্ছা, ফোনের আলোটা জ্বালাও তো। জ্বালিয়েছো? আচ্ছা, এবার আমাকে দাও। নীলার্কও তার ফোনটা নিয়ে কলঘরের সামনে যায়, কিন্তু ফোনের আলোয় অস্বাভাবিক কিছুই দেখতে পায় না। ঈশা, তুমি কিন্তু বড্ড বেশি চিন্তা করছো। আরে, এত ভয় পেলে চলে? আরে নীল, শুকনো মেঝেতে কি করে পড়ে গেলে? দেখি দেখি, পাটা দেখি।
ইস, কতটা কাঁচ বিঁধে গেছে পায়ে, রক্ত বেরোচ্ছে তো। নীলার্ক ব্যথায় নিজের পা থেকে কাঁচটা টেনে বের করে। উফ, পিচকারির মতো রক্ত ফিনকি দিয়ে কলঘরের সাদা মেঝে লাল করে দেয়। ইতিমধ্যে তাদের ঘরে পড়ে একটা টোকা। উফ, এখন আবার কে? নীল, তুমি আস্তে আস্তে উঠে এসো তো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এই চেয়ারটায় বসো। বসেছ? আচ্ছা, আমি দেখছি এত রাতে আবার কে এলো। কি যা হচ্ছে আমার না মাথায় কিচ্ছু ঢুকছে না। টেবিলে রাখা মোমবাতিটা নিয়ে দরজা খোলে ঈশা। ওমা, এই পরিচারকটা আবার? কি চাই তার এত রাতে? বেশ গম্ভীর স্বরে ঈশা জিজ্ঞেস করে, এত রাতে কি চাই আপনার? আমার চাই না, আপনাদের চাই। এই যে তুলো আর ডেটল। ঈশা প্রথমটা না বুঝেই বলে দেয়। ও, থ্যাংক ইউ। তারপর একটা খটকা লাগতেই ঈশা ঘুরিয়ে জিজ্ঞেস করে, এই 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 দাঁড়ান তো, আপনি কি করে জানলেন যে এই ডেটল, তুলো এগুলো আমাদের দরকার? আপনি প্লিজ হাসবেন না। আপনাকে যে প্রশ্নটা আমি করেছি তার উত্তরটা দিন। এ তো জানাই ছিল। জানাই ছিল মানে? আপনি জানতেন নীল পড়ে যাবে, ও পায়ে চোট পাবে? বাথরুমে যে কাঁচ পড়ে আছে, অঘটন কি বলে আসে দিদিমণি? ঈশা ওই পরিচারকের মুখের উপর ধড়াস করে দরজা বন্ধ করে দেয়। Oh, shit! তারপর নীলার্কর কাছে ফিরে এসে বলে, নীল, দেখি পাটা দাও, একটু ডেটল দিয়ে পরিষ্কার করে দিই জায়গাটা। ডেটল কোথায় পেলে? কে আবার ওই কেয়ারটেকারটা দিয়ে গেল। হোয়াট? উনি জানছেন কি করে সব? নীল, আমি তোমাকে আবারও বলছি, রাত এখনো অনেকটাই বাকি, কিন্তু আমার এই জায়গায় খুব একটা নিরাপদ অনুভব হচ্ছে না। কিন্তু আমার পায়ের যে অবস্থা, এখন তো আর কিচ্ছু করা সম্ভব নয়। তোমার কথাটা শোনা তখন উচিত ছিল আমার। ঈশা অভিযোগ করতে গিয়েও নীলার্কের কষ্ট পেতে দেখে চুপ করে যায়। তুলো দিয়ে নীলার্কর পা মুছে সেই তুলোটি ওদের ঘরে থাকা ডাস্টবিনে ফেলতে গিয়ে ঈশা দেখে সেখানে আরও একটা তুলোর অংশ পড়ে আছে। অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছে তাতেও হালকা রক্ত লেগে আছে, আর তুলোটার ঠিক পাশে একটা কি কাগজ পড়ে আছে। সাধারণত সেটা এড়িয়ে যাওয়াই উচিত ছিল, কিন্তু ঈশার মনে সন্দেহ দানা বাঁধে। সে নিচু হয়ে কাগজটা কুড়িয়ে মোমবাতির কাছে যায়। কাগজটা খুলতেই সে আরো বড় ঝটকা পায়। হোয়াট? এটা তো সেই রেস্টুরেন্টের বিলটা যেটা আমি ফেলে দিতে চেয়েছিলাম। এই তো গাড়িতে আস্তে আস্তে আমি বিলের পিছন দিকে নিজের আর নীলের নামও তো লিখছিলাম। দেখি তো একবার। সে বিলটা উল্টিয়ে দেখে, ঠিক সে যা ভেবেছিল ঠিক তাই। এই নীল, এটা দেখো। বলতে চেয়েও বলতে পারল না ঈশা। নীল বড্ড কষ্ট পাচ্ছে। তাকে এই মুহূর্তে আবার কিছু বললে হয়তো তাকে উৎপীড়ন দেওয়া হবে, সেই ভেবে নীরব রয়ে যায় ঈশা। তবে নীলকে কিছু না বললেও টেবিলে থাকা নিজের ব্যাগ থেকে ওই একই বিল বের করে ঈশা। শরীরের সমস্ত রোম ভয়ে দাঁড়িয়ে উঠল তার। দুটো একই বিল একই স্থানে কিভাবে সম্ভব? এই বিষয়টাকেও যে মনের ভুল বলে উপেক্ষা করতে ঈশা কোনোভাবেই পারবে না। ইতিমধ্যেই নীলের ডাক আসে। ঈশা, তোমার উপর বড্ড ধকল যাচ্ছে, তাই না? ধকল আবার কিসে? শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার কোথায় যাচ্ছ? বাথরুমের দরজাটা বন্ধ করে আসি। দরজাটার হাতল ধরে টান দেয় ঈশা, কিন্তু হাওয়ার দাপটে আবার দরজাটা ধড়াম করে খুলে যায়। হাওয়ার বেগটা হঠাৎ বেড়ে গেছে।
ঈশা পুনরায় দরজার হাতলটা ধরে টেনে বাইরে থেকে ছিটকিনি টেনে দেয়, কিন্তু আবারও দরজাটা সজোরে খুলে যায়। ক্রমশ ঈশার মনে ভয়ের সঞ্চার হতে শুরু করে। আবারও ঈশা ফিরে যায় ওই কলঘরের কাছে। নিজের মনকে এই বলে আশ্বাস দেয় যে ভাঙা জানলার আড় থেকে প্রচণ্ড বেগে হাওয়া আসায় দরজা খুলে যাচ্ছে। ঈশা ভাঙা জানলাটার কাছে যায়। হঠাৎই তার কানে আসে, ঈশা, ঈশা, এসো, এসো আমার কাছে, এসো। ভয়ে ছিটকে আসে ঈশা। সে কি ঠিক শুনল, নাকি এটাও তার মনের ভ্রম? পুনরায় সে ওই জানলার কাছে যায়। না, আর তো কিছু শোনা যাচ্ছে না। ইতিমধ্যে বাইরে থেকে নীলার্কর কথা ভেসে আসে ঈশার কানে। ঈশা, কি করছো এতক্ষণ? হ্যাঁ, আসি। ঈশা কোনোভাবে কলঘরের দরজা বন্ধ করে নীলার্কের পাশে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে। শুধু কয়েকটা ঘন্টা তাকে যে কোনো প্রকারেই এই বাড়িতে কাটাতে হবে, তো সব ঠিক হয়ে যাবে। গানটা কানে আসতেই চোখ খোলে ঈশা। হাতের কাছে ফোনটা টিপে সে সময় দেখে। এ কি, এখনো রাত 12টা? এ কি করে সম্ভব? উৎকণ্ঠিত ঈশা বিছানায় তড়াক করে উঠে বসে। নীলার্ককে ডাকতে চেয়েও সে ডাকতে পারে না। নীলার্ক ঘুমাচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। ঈশা বুঝতে পারে না, এতটা সময় কেটে যাওয়ার পরেও কি করে এখনো রাত 12টা বাজতে পারে? মাঝে কি তাহলে একটা ঘন্টাও কাটেনি? এও কি সম্ভব? হঠাৎই ঈশার ভালো লাগতে শুরু করেছে। জানলা থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাদের ঘরের বাইরে থেকে ভেসে আসছে একটা গান। ঈশা যেন একটা ঘোরে চলে গেছে। কিন্তু গানটা মনে মনে গুনগুন করতেই আবার আতঙ্কের দানা বাঁধতে শুরু করে। এই গানটা তো তাদের গাড়িতে চলছিল, ঠিক এই কলিটাই। তাহলে কি বারান্দায় কেউ শুনছে? নীলার্ক, এই নীলা, কিন্তু এরপর কি হলো কেউ জানে না। তবে ঈশা আর কিছু মুখ ফুটে বলতে পারে না। নিজের ইচ্ছার বিরুদ্ধে অজান্তেই সে পা রাখে মেঝেতে। তারপর এক পা দরজা খুলে সে বেরিয়ে আসে। গানটা এখনো বাজছে, একটা নেশার মতো কাজ করছে ঈশার কানে। রিসেপশনের কাছে আসতেই ঘোর ভাঙে ঈশার। ইস, কি বিশ্রী বেসুরো গান! কেউ আছেন? কেউ আছেন এখানে? রেডিওটা বন্ধ করুন, কানের পর্দা ফেটে যাবে মনে হচ্ছে। প্লিজ বন্ধ করুন এই আওয়াজটা। এই জোরালো সুরতালহীন আওয়াজের মাঝেও ঈশার মনে জমে থাকা ভয়টা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। এটা তো ওই একই গান, কিন্তু এই গানটা এত বিশ্রীভাবে কে গাইছে? নাকি রেডিওটা খারাপ হয়ে গেছে? কিন্তু এতক্ষণ তো ভালো গান হচ্ছিল, কয়েক মুহূর্তের মধ্যেই কি একটা রেডিও খারাপ হয়ে যেতে পারে? ঈশা মনের জোরে এগিয়ে যায় রিসেপশনে থাকা ওই রেডিওটার দিকে, কিন্তু রিসেপশনে কেউ নেই। ঈশা রেডিওটার কাছে এসে রেডিওটার উপরে বড় বোতামটা টিপে সেটা বন্ধ করে দেয়। খানিক খ্যাক খ্যাক করে কেশে রেডিওটি বন্ধ হয়ে যায়। হাঁপ ছেড়ে বাঁচে ঈশা। যা চলছে, এবার যাই হয়ে যাক, আমি আর উঠবো না। আর এই কেয়ারটেকারটার যে এত রাতে আমাদের ফেলে কোথায় চলে গেছে কে জানে। কাল সকালে ধরবো ব্যাটাকে। হঠাৎই রেডিওটা আবার চলতে শুরু করে। ঈশা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে
সেই মুহূর্তের পরিবেশটা এক নিমেষে যে কোনো বীর পুরুষের হাঁটু কাঁপিয়ে দিতে পারে। ঈশা আবারও কোনোভাবে নিজেকে সংযত করে রেডিওটার কাছে যায় সেটি বন্ধ করতে। রেডিওটি বন্ধ করলে আবারও বাধ্য সন্তানের মতো সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এবারে বাঁধ সাধল অন্য জায়গায়। ঈশা বুঝতে পারল বন্ধ হয়ে যাওয়ার পরেও রেডিওটা থেকে কোনো শব্দ ভেসে আসছে। রেডিওটাতে কান লাগায় ঈশা। কি হলো, আসবেন না দিদিমণি? রেডিওটি থেকে কে কথা বললো? ওই পরিচারকটা। ভয়ে রেডিওটা মেঝেতে ছুঁড়ে ফেলে ঘরে এসে দৌড় দেয় ঈশা। উন্মাদের মতো নীলার্ককে ডাকতে থাকে সে। নীল, 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 ওঠো, নীল, 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 প্লিজ বাঁচাও আমাকে, নীল। এই নীল, 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 প্লিজ ওঠো না নীল, আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। আরে আমি বলেছিলাম তোমাকে জায়গাটা সুবিধার না। ওই কেয়ারটেকারটা যেন কেয়ারটেকারটা রেডিও থেকে কথা বলছে। আরে ওঠো না তুমি। ঠিক এইরকম কি দিদিমণি? ঈশা দেখে বিছানার যেখানে তার স্বামী নীলার্ক শুয়েছিল সেখানে নীলার্ক নেই। সেই জায়গায় রয়েছে ওই পরিচারকটি, তাও মুখে একগাল হাসি। জীবনের সব থেকে বড় বিস্ময় সেই মুহূর্তে হয়েছিল, তবে সমস্ত আবেগের মধ্যে ভয়টা এত বেশি ছিল যে চিৎকার করে নীলার্ককে ডাকতে ডাকতে ওই কলঘরের ভাঙা জানলা দিয়ে সে লাফ মেরে জঙ্গলে এসে পড়ে। উন্মাদের মতো সে এদিক ওদিক খুঁজতে থাকে তার নীলার্ককে। ঈশার মনে হতে থাকে এই জঙ্গলে যেন সে নীলার্কর আওয়াজ শুনতে পাচ্ছে, নীলার্ক যেন তাকে ডাকছে। ঈশা, এদিকে এদিকে আসো। আরে আমি তো এদিকে। কি মুশকিল, এদিকে আসো। উন্মাদের মতো ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে একটা বড় রাস্তায় ওঠে ঈশা। রাস্তায় আসতেই ধরে প্রাণ ফিরে পায় সে। একটা আলো দেখতে পাচ্ছে সে। সেদিকে ছুটে যেতেই সে উদ্ঘাটন করে একটা গাড়ি। বনেটটা খোলা, মনে হয় বিগড়েছে। গাড়ি থাকলেই লোকজন থাকবে, সে বিশ্বাসে সামনের দিকে আসতেই ঈশা থ হয়ে যায়। এই দৃশ্য যে তার কেন কোনো মানুষের জীবনে আসতে পারে তা ঈশা ভাবতেই পারেনি। গাড়ির বোনেটের কাছে আসতেই ঈশা টের পায় গাড়ির ভিতরেই এক মহিলা বসে আছে। তবে এ যে সে মহিলা নয়, এ মুখ সে চেনে, সে জানে, সে অনেকবার দেখেছে, তবে তার বাড়ির আয়নাতে। ঈশা দেখে সে নিজেই সেই গাড়ির ভিতরে বসে আছে, আর এটা তাদেরই সেই গাড়ি যেটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে নীলার্কর মতো সেও বোধহয় হারিয়ে যাচ্ছে কোনো গভীর অন্ধকার অতলে। শুধু পঞ্চ ইন্দ্রিয় অচল হওয়ার আগে ঈশা শুনতে পায়, এই শোনো নীলার্ক, তুমি না প্লিজ আমাকে আর ভয় দেখিও না তো। আরে বাবা, একটা ছোট আওয়াজে তুমি এতটা ভয় পেয়ে যাবে সেটা তো আগে বুঝিনি। আবার বাজে কথা বলছো। শুধু আওয়াজ হলে আমি ভয় পেতাম না। তুমি গাড়ির বোনেটের সামনে লুকিয়েছিলে না?